ইয়ে কি দেখা যাচ্ছে, স্লাইড কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। সাথে ছবি হয়। রেকর্ড করা কি দরকার আছে নাকি? রেকর্ড কি করতে হবে নাকি রেকর্ড করা না না করলে চলবে? স্যার করলে ভালো হয়। হ্যাঁ, কিন্তু আমার এখানে তো অপশন দেখছি না, এখানে রেকর্ডের অপশন তো দেখা যাচ্ছে না। তো আমি দেখি আগে শেয়ার স্টপ, শেয়ারটা স্টপ করে দেখি, তারপর পারি কিনা দাঁড়া। আচ্ছা, আমি পড়ানো শুরু করি, যদি কিছু বুঝতে না পারো আমাকে সঙ্গে সঙ্গে বলবো আর কি। ঠিক আছে, না আমি তো বুঝতে পারবো না, তোমার বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আজকে হচ্ছে লেকচার 3 পড়াচ্ছি। তোমাদেরকে তো এই পর্যন্ত বলছি যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কতগুলো আছে, কত ধরনের আছে, কোন ম্যাটেরিয়ালের প্রপার্টি টোপার্টি কি, কোনটা কিরকম, এগুলো সম্পর্কে আইডিয়া পেয়েছো আর কি। দেখো, আজকে আমি যে টপিকটা বলছি লেকচার 3, এখানে আমি মেনলি অ্যাটমিক বন্ডিং নিয়ে কথা বলবো। মানে ম্যাটেরিয়ালস, যে কোনো ম্যাটেরিয়ালস এর সবচেয়ে ছোট অংশ তো অ্যাটম। এখন অ্যাটম গুলা কিভাবে একটার সাথে একটা বন্ড করে থাকে, কি ধরনের বন্ড থাকে অ্যাটমের মধ্যে, বন্ডে মানে বন্ড যদি ভ্যারি করা হয় তাহলে ম্যাটেরিয়াল প্রপার্টি কিভাবে চেঞ্জ হয়, এই টপিক গুলো সম্পর্কে আজকে আইডিয়া পাবো আর কি। তবে এখানে যেটা লেখা আছে যে অ্যাটম হচ্ছে কি যে কোনো ম্যাটেরিয়ালের ফান্ডামেন্টাল ব্লক, মানে অনেকগুলো অ্যাটম দিয়ে যে কোনো ম্যাটেরিয়াল তৈরি আর কি। এখন তোমার কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে কোনো ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে, অবশ্যই সেটা তো মেইন ফ্যাক্টর, যে অবশ্যই তুমি যদি টাইপ অফ বন্ড মানে টাইপ অফ অ্যাটম ভ্যারি করো তাহলে তো ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফারেন্ট হবেই। কিন্তু যদি তুমি মনে করো একই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছো, কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে বন্ড ডিফারেন্ট, তাহলে কিন্তু প্রপার্টি ডিফারেন্ট হবে। এখন মাউসটা ঠিক মতো কাজ করতেছে না, সেখান থেকেই বলি। তাহলে কি বললাম, তুমি যদি টাইপ অফ অ্যাটম ভ্যারি করো তাহলে তো অবশ্যই বোঝা যাচ্ছে, যদি অ্যাটম ভ্যারি করলেই তো তোমার প্রপার্টি ডিফারেন্ট হবে। কিন্তু যদি একই রকম অ্যাটম হয় তাহলে কিন্তু অন্য ফ্যাক্টর আছে। ফ্যাক্টর গুলো কি, তোমার প্রথমে একটা ফ্যাক্টর হচ্ছে তোমার যে অ্যাটম গুলা দিয়ে ম্যাটেরিয়াল তৈরি, তাদের মধ্যে কি ধরনের বন্ড আছে, এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যদি মনে করো একই ধরনের বন্ড থাকে, তারপরেও তাদের প্যাকিং কিরকম, অ্যাটম গুলা কিভাবে অ্যারেঞ্জ করা আছে, তার উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে তোমার ম্যাটেরিয়াল প্রপার্টি কেমন হবে আর কি। তাহলে মেইন ফ্যাক্টরটা অবশ্যই কি, যে তুমি কি ধরনের অ্যাটম দিয়ে যে কোনো ম্যাটেরিয়াল তৈরি করছো, এটা তো অবশ্যই। যদি একই ম্যাটেরিয়াল একই অ্যাটম হয় তাহলে তখন তখন আর দুটো ফ্যাক্টর আছে, কি কি, একটা হচ্ছে অ্যাটম গুলোর মধ্যে কি ধরনের বন্ড আছে। আর যদি একই রকম বন্ড থাকে তারপর আরেকটা ফ্যাক্টর আছে কি, যে অ্যাটম গুলা কিভাবে প্যাক হয়ে আছে, কিভাবে অ্যারেঞ্জমেন্ট আছে অ্যাটম গুলোর, সেটা সেটা যদি ভ্যারি করা হয় তাহলে কিন্তু ম্যাটেরিয়ালের প্রপার্টি ডিফারেন্ট হবে। এখন আমি আজকে কিন্তু এই দুটো কথাই বলবো, যে কি ধরনের বন্ড আছে, আর বন্ড যদি ভ্যারি করা হয় তাহলে তোমার কিভাবে প্রপার্টি চেঞ্জ হয় সেগুলো আর কাছে জানতে পারবা। তো এখন অ্যাটমের মধ্যে কিন্তু তুমি এটা মনে হয় জানো যে অ্যাটমের মধ্যে আবার কি কি আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। তো মাঝখানে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে কি, নিউট্রন থাকে আর হচ্ছে প্রোটন থাকে। আর নিউক্লিয়াসের চারপাশে কি করে, অনেকগুলো শেল আছে, সেই শেলগুলোর মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে। আর এগুলো মানে তোমরা জানো যে অনেকগুলো শেল থাকতে পারে, একটা দুইটা তিনটা চারটা, এটা কি জানা আছে তোমাদের? এই যে অ্যাটমের যে এরকম থাকে, নিউক্লিয়াস থাকে, তার চারপাশে যে ইলেকট্রন থাকে, এটা কি জানো তোমরা? জি স্যার, এটা জানা আছে। জানা আছে। তাহলে যে অনেকগুলো যে শেল থাকে, কোন শেলটা কি এটা কি জানো? মানে ভিতরে কোন কোন শেল গুলা ফিল আপ থাকে, কোন শেল গুলা ফিল আপ থাকে না, বলো দেখি। স্যার এগুলো কি ওই যে স্যার সহকারী শেল ওগুলোর কথা বলছিলেন কি, অ্যাজিমুথাল বা? হ্যাঁ, তার মানে কোনগুলা, মানে কোনটা ফিল আপ থাকে কোনটা ফিল আপ থাকে না, সবচেয়ে বাইরের শেলটা কি কি থাকে, পুরোপুরি ফিল আপ থাকে না, মাঝখানে গুলো ফিল আপ থাকে। বাইরে যে শেলটা থাকে, যেটা যে ফিল আপ থাকে না তাকে বলে কি, সেখানে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলো হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন।
ঠিক আছে, যেমন মনে করি যে এই যে ছবিটা দেওয়া আছে এখানে দেখুন তিনটা শেল আছে, তিনটা লাইন আছে ইলেকট্রনের। প্রথমটা ফিল আপ, পরেরটা ফিল আপ, শুধুমাত্র কি লাস্টেরটা ফিল আপ না। যে 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 অ্যাটম যে ইলেকট্রন গুলো হচ্ছে ফিল আপ না সেগুলোকে বলে কি ভ্যালেন্স ইলেকট্রন। তার মানে কি যেগুলা যেগুলা ফিল আপ না সেগুলা কিন্তু কি করে অন্য একটা অ্যাটমের সাথে বন্ড করে। আচ্ছা, এখন এখানে দেখো দেখো লেখা আছে যে তোমার কি আছে, ইলেকট্রন আর এই প্রোটন আর নিউট্রন থাকে কোথায়, ভিতরে নিউক্লিয়াসে। তার চারপাশে ইলেকট্রন কি ঘোরাফেরা করতে থাকে। এখন নিউক্লিয়াসের উপর কিন্তু খুব বেশি প্রপার্টি ডিপেন্ড করে না, শুধুমাত্র তার কয়েকটা কয়েকটা প্রপার্টি আছে, যেমন ডেনসিটি, অ্যাটমিক ম্যাস। এগুলো হচ্ছে ডিপেন্ড করবে করবে কিসের উপরে, তোমার নিউক্লিয়াসের উপরে। আর বেশিরভাগ প্রপার্টি কিন্তু ডিপেন্ড করে যে তোমার কয়টা ইলেকট্রন আছে এবং ইলেকট্রন গুলা কিভাবে সজ্জিত আছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে, যে মানে বেশিরভাগ পরে ডিপেন্ড করে হচ্ছে ইলেকট্রনের উপরে। খুব অল্প পরে ডিপেন্ড করে হচ্ছে তোমার নিউক্লিয়াসের উপরে। আবার বলি যে অনেকগুলা শেল থাকে ইলেকট্রনের, তার মধ্যে সবচেয়ে বাইরের শেলটা হচ্ছে যে কি পুরোপুরি ফিল আপ থাকে না, তো এই শেলে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলোকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। এখন যখন বন্ড হয় একটা অ্যাটমের সাথে একটা অ্যাটমে, তখন কিন্তু যে বাইরে যে ইলেকট্রন গুলো আছে যেগুলো ফিল আপ না, যে লেয়ারটা ফিল আপ না, সেই বন্ড গুলা কিন্তু কি করে, সেই অ্যাটম গুলা কি করে একটা, সরি সেই ইলেকট্রন গুলা কি করে বন্ড তৈরি করে। তো তোমাদের কি জানা আছে যে যেকোনো ম্যাটেরিয়ালের এনার্জি বেশি থাকে বা কম থাকে, মানে বেশি থাকলে মানে কি হয়, কম থাকলে কি হয়? মানে কোন কোন একটা ম্যাটেরিয়াল বা যেকোনো একটা বস্তু এনার্জি কম থাকলে ভালো না বেশি থাকলেও ভালো? বলো দেখি। মানে সে কি চেষ্টা করে না এনার্জি কমাইতে নাকি এনার্জি বাড়াইতে, যে কোনো ম্যাটেরিয়াল? এটা কি জানো? তোমার থার্মোডাইনামিক্স কি পড়ছো? রেসপন্স করতে হবে, নাহলে তো আমি বুঝতে পারবো না। স্যার এই পার্টটা স্যার তেমন একটা ভালোভাবে পড়া হয় নাই, ওই কারণে বলতে পারতেছিলাম না স্যারকেও। আমি এখন এখন যেটা বললাম সেটা কি বুঝছো? জি স্যার, এতটুকু বোঝা হয়েছে। তাহলে তোমার ইলেকট্রন গুলা কি বলতেছে, যেটা আউটার, যেটা সবচেয়ে আউটার শেল, সেখানে সেখানে সেই আউটার শেলটা ফিল আপ থাকে। এখন এখানে যে কটি ইলেকট্রন থাকে সেটাই কি করে বন্ড করে অন্য একটা অ্যাটমের সেই ইলেকট্রনের সাথে বন্ড করে আর কি। এখন যে কোনো ম্যাটেরিয়াল চেষ্টা করে কি তার এনার্জি কমায় রাখতে, যত কম এনার্জি থাকবে ততই তার জন্য ভালো। এখন এই যে ইলেকট্রন গুলো যে ফাঁকা আছে, যে ফাঁকা ইলেকট্রন লাস্ট লাস্ট শেলে, সেগুলো কি করে অন্য অন্য একটা অ্যাটমের এই ফাঁকা ইলেকট্রন গুলোর সাথে বন্ড করে। বন্ড করে কি করে তার এনার্জি কমায় দেয়। ঠিক আছে, তাহলে যখন বন্ড হবে কার সাথে আসলে, বাইরের লেয়ারে যে ইলেকট্রন গুলা ফাঁকা আছে সেগুলোর সাথেই। ঠিক আছে, এখন তোমরা কি যে নোবেল গ্যাস শব্দটা কি শুনছো, কোনগুলো নোবেল গ্যাস? স্যার আদর্শ গ্যাস। হ্যাঁ, তাহলে এদের গুণাগুণ কি বলো দেখি। এরা কি করে, রিয়াকশন করে কারোর সাথে? না স্যার, এগুলো রিয়াকশন করে না স্যার। করে না। তাহলে 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 তার মানে তাহলে যদি তার যদি আউটার শেলে যে ইলেকট্রন সেগুলো যদি ফিল আপ না হতো তাহলে তো সে রিয়াকশন করতোই। তার মানে এদের কি আউটার শেলটা কি থাকে, আচ্ছা, ফিল ফিল আপ আপ থাকে স্যার। থাকে। পরিপূর্ণ থাকে স্যার। হ্যাঁ, তো ফিল আপ থেকে যখন ফিল আপ হয়ে যায় তখন এটাকে বলে কি কি বলে, এটাকে অক্টেট বলে। তার মানে তোমার আউটার শেলটা যদি ফিল আপ হয়ে যায় তাহলে তখন তখন দেখা যাবে তার এনার্জি কমে আসবে এবং এটাকে তখন বলে যে নোবেল গ্যাস। তো যে কোনো দুটো অ্যাটম কি করে আসলে বন্ডের মাধ্যমে তার এনার্জিটাকে কমায় দিয়ে সে চেষ্টা করে নোবেল গ্যাসের মতো হয়ে যেতে, তার মানে কি তার আউটার শেল সে কি করে ফিল আপ করে ফেলতে। তো অক্টেট মানে হচ্ছে 8। হ্যাঁ, এখন মনে করো তোমার আউটার শেলে দুইটা ইলেকট্রন আছে, সে কি করবে, আর মনে করো আরেকজনের আউটার শেলে আছে 6টা, সে কি করবে বলো দেখি। তোমার টার্গেট হলো কি অষ্টক ফিল আপ করা, 8টা ফিল আপ করতে হবে। আর কোন একটা অ্যাটমের বাইরে আউটার শেলে আছে 6টা ইলেকট্রন, কোন একটা অ্যাটমের আউটার শেলে আছে 2টা ইলেকট্রন, তাহলে কে কি করবে? স্যার আইদার শেয়ার করবে আর দান করে দিবে। হ্যাঁ, তাহলে কে দান করবে? স্যার দুইটা যার সে দান করবে স্যার। হ্যাঁ, কারণ কি তার দান করা সহজ। আর যার 6টা আছে সে কি করবে, সে চেষ্টা করবে কি 8টা ফিল আপ করতে, তাহলে সে কি করবে, সে চেষ্টা করবে কি আরেকজনেরটা গ্রহণ করতে। তো একটা টার্ম দেখো এখানে লিখেছে ইলেকট্রোনেগেটিভিটি, এটা মানে হচ্ছে যে কে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে বড় দেখি যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি হবে, যার বাইরের বাইরের লেয়ারে ইলেকট্রনের সংখ্যা বেশি না যার কম? নেগেটিভ মানে হচ্ছে যে যত বেশি ইলেকট্রন গ্রহণ করে তার ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি। স্যার তাহলে হচ্ছে বাইরে সেলে যত যার বেশি থাকবে স্যার তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। মানে অ্যাটলিস্ট ধরো কি 4 থেকে বেশি, 4 থেকে কম হলে সে কি করবে, ইলেকট্রন ছেড়ে দিবে।
তাহলে যে ইলেকট্রন ছেড়ে দিবে তার ইলেকট্রোনেগেটিভিটি কম, আর যে ইলেকট্রন গ্রহণ করবে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তা এখন তাহলে রিয়েকশন কার সাথে হবে? যে ছেড়ে দিবে তার সাথে, আর যে নিবে তার সাথে। এখন যদি তোমার একটা অ্যাটমে ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে আর একটা অনেক কম থাকে, তাহলে কি হবে? বন্ডটা স্ট্রং বেশি হবে না উইক হবে? মানে মনে করো যে একটা অ্যাটমে ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি আর একটা অনেক কম, আর আরেক জায়গায় আছে ইলেকট্রোনেগেটিভিটি একজনের কম আরেকজনের, মানে ডিফারেন্স ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, তো নেগেটিভিটি মানে কি? যে যত বেশি ইলেকট্রন নিবে তার নেগেটিভিটি তত বেশি। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন তাহলে একটা কি হবে যে ছেড়ে দিবে, সেই সেই অ্যাটমটা কি করবে? পাশে আরেকটা অ্যাটম যার যার কি গ্রহণ করবে, সে তো যে গ্রহণ করবে তার নেগেটিভিটি বেশি, আর যে ছেড়ে দিবে তার নেগেটিভিটি কম। এখন এই যে নেগেটিভিটি ভ্যালু, এদের ডিফারেন্স যত বেশি হবে তত কি হবে? বন্ডটা স্ট্রং হবে। এটা কি বুঝাতে পারছি? না বললে আবার বলবো, বলো। মানে যে বেশি ইলেকট্রন গ্রহণ করবে তার ইলেকট্রন নেগেটিভিটি অনেক বেশি, আর যে যত বেশি ইলেকট্রন ছেড়ে দিবে তার ইলেকট্রন নেগেটিভিটি অনেক কম। এখন এই যে কম আর বেশি, এই দুটা যখন ডিফারেন্স বেশি হবে তখন দেখা যাবে কি ওই দুটা অ্যাটমের মধ্যে বন্ড স্ট্রং হবে। আর যখন এই নেগেটিভিটি ডিফারেন্স কম হবে তখন দেখা যাবে কি তাদের মধ্যে বন্ড হবে কিন্তু বন্ডটার স্ট্রেংথ কম হবে। তাহলে এখন এই যে একটু আগে তোমরা বললা, কি জানি বললা না যে বন্ড কিভাবে হবে? একটা হতে পারে কি, একজন ছেড়ে দিবে আর একজন কি করবে? গ্রহণ করবে। আবার কি হতে পারে যে তারা কেউ ছাড়বে না কেউ গ্রহণ করবে না, কি করবে? জাস্ট ইলেকট্রন গুলা শেয়ার করবে, এভাবেই হতে পারে। আবার কি, সবাই ছেড়ে দিবে এবং কি, যেমন মনে করো যে হতে পারে কি একজন ছেড়ে দিবে একজন গ্রহণ করবে। আর আরেকটা কি হতে পারে যে তোমার একটা অ্যাটমের পাশে যে আরেকটা অ্যাটম আছে তার সাথে শেয়ার করতে পারে। আরেক ধরনের আছে কি, যে সবগুলো অ্যাটমই ছেড়ে দিবে ইলেকট্রন, কিন্তু শুধুমাত্র পাশেরটা না, অনেক দূরে যে অ্যাটমটা ছেড়ে দিবে তার সাথেও কিন্তু অন্য একটা অ্যাটমের বন্ড হতে পারে। এই তিন ধরনের বন্ড হওয়ার সম্ভাবনা আছে আর কি। তাহলে প্রথমটা কি করতেছে? একজন ছেড়ে দিবে একজন গ্রহণ করতেছে। সেকেন্ডটা কি হবে? একজন ছাড়বে এবং তার পাশে যে আছে সে গ্রহণ, মানে ছাড়বে না। একজন একজন কি করবে? তার পাশের জনের সাথে শেয়ার করবে। আরেকটা আছে কি, যে সবগুলা অ্যাটমই ছেড়ে দিবে এবং এই যে যে ইলেকট্রনগুলো ছেড়ে দেওয়া হবে সেগুলো ঘুরতে থাকবে চারপাশে, এবং যে কোনো অ্যাটম কি করতে পারবে? ওই যেখানে যেগুলো ঘুরে ঘুরে বেড়াবে সেই সব ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এই তিন ধরনের মাধ্যমে কিন্তু বন্ড হয় আর কি। যখন কেউ ছেড়ে দিবে কে গ্রহণ করবে এটাকে বলে আয়নিক বন্ড। যখন পাশেরটার সাথে শেয়ার করবে এটাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আর যখন কি বললাম যে সবাই ছেড়ে দিবে এবং যে যে অ্যাটম গুলা ঘুরতে থাকবে, সরি, যে ইলেকট্রন গুলা ঘুরতে থাকবে সেগুলো যে কোনো একটা অ্যাটমিক গ্রহণ করতে পারবে, যদি এরকম হয় সেই বন্ডটাকে বলা হচ্ছে মেটালিক বন্ড। এই তিন ধরনের বন্ড কি বোঝা গেল? কোনটা কি হচ্ছে এটা কি বোঝা গেল? স্যার মেটালিক বন্ডিং এই ব্যাপারটা স্যার একটু মানে আচ্ছা, আবার বলি, অস্পষ্ট থেকে গেল প্রথমটা স্যার। কি বুঝতে পারছো? মানে যে কোনো একটা অ্যাটম ছেড়ে দিবে তার পাশেরটা কি করবে? এটাকে গ্রহণ করবে, যদি এটা হয় এটা হচ্ছে আয়নিক বন্ড। আর সেকেন্ডটা কি, যে দুইটা অ্যাটম পাশাপাশি আছে কেউ ছাড়বে না কিন্তু কি করবে? দুজনে কি করবে? তার পাশের জনের সাথে শেয়ার করবে, শেয়ার করে কি হবে? অক্টেট ফিল আপ করবে। আর লাস্টেরটা হচ্ছে তোমার যতগুলো অ্যাটম আছে সবগুলাই ইলেকট্রন ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার ফলে কি হবে? কি যার আশেপাশে যে জায়গাগুলো আছে সব জায়গার মধ্যে ইলেকট্রন গুলো ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে দেখা যাবে কি যে কোনো একটা, সবগুলো ইলেকট্রনই তো ফ্রি আছে। এখন যে কোনো একটা অ্যাটম করতে পারবে কি, ফ্রি ফ্রি ইলেকট্রন গুলোর মধ্যে যে কোনো একটাকে গ্রহণ করতে পারবে, এরকম আর কি। এবার কি বোঝা গেল? এবার কি বুঝছো না জি বুঝো না? স্যার, বুঝতে পারছি। ডিটেল বলি তখন বুঝবে আর কি। আচ্ছা, তা এখন এই যে তিনটা বললাম না, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, মেটালিক বন্ড, এগুলাকে বলা হচ্ছে প্রাইমারি বন্ড। মানে এরা অনেক স্ট্রং আর কি, খুব শক্তিশালী। আরো কিছু বন্ড আছে, যেমন যেমন হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বন্ড, হাইড্রোজেন বন্ড, এই বন্ড গুলা হচ্ছে উইক বন্ড হয়। তো এই যে আয়নিক, কোভ্যালেন্ট, মেটালিক, এগুলা হচ্ছে স্ট্রং। এদের মধ্যে এদের দেখো কি কি লেখা আছে, মেটিক পয়েন্ট কি অনেক বেশি, তার মানে কি এরা অনেক স্ট্রং। যেগুলো সেকেন্ডারি বন্ড আছে, যে ভ্যান্ডার ওয়ালস বন্ড আর হাইড্রোজেন বন্ড, এরা অনেক উইক হয়। উইক হওয়ার কারণে কি এদের স্ট্রেংথ কম হয় এবং এদের মেল্টিং পয়েন্ট অনেক কম। কোনো কোনো ক্ষেত্রে আবার হাইব্রিড বন্ড থাকে, মানে কি প্রাইমারি বন্ড থাকে আবার সেকেন্ডারি বন্ড থাকে, এরকমও থাকে আর কি। তাহলে আগে যে আমি যে তিনটা বললাম না, আয়নিক, কোভ্যালেন্ট, মেটালিক, এগুলো হচ্ছে প্রাইমারি বন্ড।
আর কিছু কিছু বন্ড আছে অনেক দুর্বল। কোনগুলা? হাইড্রোজেন বন্ড, আর একটা আছে হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ড। এগুলোকে বলে সেকেন্ডারি বন্ড, কারণ এরা অনেক দুর্বল। আর কোন কোন ম্যাটেরিয়ালের মধ্যে আবার দেখা যায় কি হাইব্রিড বন্ডও থাকে, মানে প্রাইমারি বন্ডের সাথে সেকেন্ডারি বন্ড থাকতে পারে, আবার দুইটা প্রাইমারি বন্ড থাকতে পারে, এরকম হলে এটাকে বলে হচ্ছে হাইব্রিড বন্ড। তো না বুঝতে পারলে কিন্তু বলবা। আবার আগের জায়গায় আসলাম যে প্রাইমারি বন্ড কি তিনটা: আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, আর হচ্ছে কি মেটালিক বন্ড। আয়নিক বন্ড কার কার মধ্যে হয়? যে একটা অ্যাটম কি করে ইলেকট্রন ছেড়ে দেয়, একটা অ্যাটম কি করে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে একজন একজন থাকে পজিটিভ, একজন থাকে নেগেটিভ, এদের মধ্যে রিঅ্যাকশন হয়। আর কোভ্যালেন্ট বন্ডে কি হয়? তো ছেড়ে দেয় না, কেউ গ্রহণ করে না, কি হয় জাস্ট পাশের অ্যাটমের সাথে সে কি করে, দুইটা অ্যাটম কি করে ইলেকট্রন শেয়ার করে। সেরকম যদি হয় তো এটা বলে কোভ্যালেন্ট বন্ড। আর ওই যে বললাম, আবার বলি, যে যদি এমন হয় যে সবগুলো অ্যাটম ইলেকট্রন ছেড়ে দিল, ইলেকট্রন গুলো ঘুরতে থাকলো, এরপরে যে কোনো অ্যাটম কি করতে পারে, যে কোনো ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে যদি এরকম হয় সেটাকে বলে হচ্ছে মেটালিক বন্ড। আচ্ছা, এবার দেখো, এবার বলতেছি হচ্ছে প্রাইমারি বন্ড। তাহলে সরি, কি বলে, আয়নিক বন্ড। আয়নিক বন্ড তাহলে কার কার মধ্যে হয় বলো দেখি আবার। একটা অ্যাটম কি ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, একটা অ্যাটমের বেশি থাকবে আর একটা অ্যাটমের কম হবে। কম হবে। তার মানে কি হবে, এখন এই যে একটা একটু ভ্যালু আছে না, জেড, ডেল জেড, এটা মানে কি? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, একটা ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হবে আর একটা ইলেকট্রোনেগেটিভ অনেক কম হবে। এদের মধ্যে যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স সেটাকে বলে হচ্ছে ডেল জেড। ডেল জেড যত বেশি হবে সে বন্ডের স্ট্রেংথ তত বেশি বাড়বে। তাহলে আয়নিক বন্ড কার মধ্যে হবে? একটা পজিটিভের সাথে একটা নেগেটিভের হবে। যে ফোর্সটা কাজ করে, এই ফোর্সের মাধ্যমে যে বন্ডিং হয়, বন্ডটার নাম, এই ফোর্সের নাম হচ্ছে কুলম্বিং ফোর্স। কুলম্বিক ফোর্স করে একটা একটা পজিটিভ অ্যাটমের সাথে, আয়নের সাথে আরেকটা কি করে, নেগেটিভ আয়নের বন্ডিং হয়, সেটাকে বলে হচ্ছে আয়নিক বন্ডিং। এই যে 14 নম্বর স্লাইড, এটা 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 পড়তে হবে না, 13 নম্বর পর্যন্ত আছে, 14 নম্বরটা নাই। 14 নম্বর স্লাইডটা পড়া লাগবে না। আচ্ছা, এরপরে হচ্ছে কি কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট বন্ডিং এবার বলে দেখি কার কার মধ্যে হবে। আয়নিক বন্ড কার মধ্যে হলো? স্যার পজিটিভ আয়নিক- চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে স্যার। তারপরে একটা ইলেকট্রোনেগেটিভ, একটা হচ্ছে ইলেকট্রো। পজিটিভ। আচ্ছা, এবার কোভ্যালেন্ট বন্ড কার কার মধ্যে হবে? এখানে কি গিভ এন্ড টেক আছে? স্যার শেয়ারিং এটা স্যার, মানে গিভ শেয়ারিং, এন্ড টেক। শেয়ারিং। তাহলে তাহলে এটা কি ইলেকট্রোনেগেটিভ না ইলেকট্রো পজিটিভ সেটা বলো। এটা বলো। আয়নিক বন্ডিং এ কি আছে, একজন পজিটিভের সাথে একজন নেগেটিভের হচ্ছে, তাই তো? এবার জি স্যার। কোভ্যালেন্ট বন্ডিং কার কার মধ্যে হবে? স্যার এটা কি একটু নেগেটিভ নাকি একটু পজিটিভ সেটা বলো। মানে কেউ কি ছাড়বে? না স্যার, ছাড়বে না তো কেউ স্যার। ছাড়বে না, তাহলে তার যদি না ছাড়ে তাহলে এটা কি ইলেকট্রো নেগেটিভ না পজিটিভ? স্যার কোনো কিছু তো থাকতেছে না, মানে যদি আমার আসতেছে শেয়ার না, না। পরে পরে না, শেয়ার করবে, শেয়ার করার সময় কেউ কি ছাড়বে? না আগে স্যার, তো শেয়ার গ্রহণ করবে, মানে বলো। ছাড়বে না। তখন কি করবে? মানে শেয়ার করার সময় কি, তার মানে কি এই ইলেকট্রনটা কি হবে, দুজনের মধ্যেই থাকবে। তাহলে এটা কি গ্রহণ করে না ছেড়ে দাও, এটা বলো আগে। মানে কেউ তো ছাড়ছে না, কেউ কি ছাড়ছে নিজেরটা? নো স্যার। হ্যাঁ, তাহলে তাহলে এরা অবশ্যই ইলেকট্রো পজিটিভ না, তার মানে এরা কি ইলেকট্রো নেগেটিভ। নেগেটিভ। তাহলে নেগেটিভ। দুজনে কি হবে, ইলেকট্রো নেগেটিভ হবে। তার মানে কি হবে তাহলে, কি তাহলে কোভ্যালেন্ট বন্ড হচ্ছে কার কার মধ্যে হবে, যেসব অ্যাটম ইলেকট্রো নেগেটিভ তাদের মধ্যেই হচ্ছে আর কি। নেগেটিভ মানে কি ইলেকট্রন গ্রহণ করা, যখন শেয়ার করে তখন গ্রহণ করবে না। তারপর পাশাপাশি দুইটা কি দুজনেই শেয়ার করছে, তাহলে শেয়ার করা মানে কি আগের একটা সে নিল, গ্রহণ করলো, এরকম না? এটা কি বুঝতে পারছো? তাহলে কোভ্যালেন্ট বন্ডিং কার কার মধ্যে হচ্ছে, সবগুলোই হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভ। এর কিন্তু কোনো ইলেকট্রো পজিটিভ কেউ নাই আর কি। আচ্ছা, এবার একটু দেখো ইলেকট্রোনেগেটিভিটি তো কি হতে পারে, ডিফারেন্সটা কি হতে পারে, বেশি হতে পারে আবার কম হতে পারে। যখন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অনেক বেশি হবে তখন কি বন্ড হয়, তো দেখি। বেশি ডিফারেন্স হয়ে গেলে কি বন্ড হবে বলো। কি কোভ্যালেন্ট বন্ড হবে না আয়নিক বন্ড হবে? স্যার আয়নিক বন্ড। হ্যাঁ, তাহলে ভ্যালুটা দেখো, যখন তোমার এই ডিফারেন্সটা 1.6 এর বেশি তখন বন্ডটা হচ্ছে আয়নিক। যদি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স 0 থেকে 1.6 এর মধ্যে হয় তখন কি হবে, কোভ্যালেন্ট বন্ড হবে। কোভ্যালেন্ট বন্ড আবার দুই ধরনের, নন পোলার আর হচ্ছে পোলার। যখন এই ডিফারেন্সটা 0 থেকে 0.3 এর মধ্যে হবে তখন এটাকে বলে নন পোলার। যখন 0.3 থেকে 1.6 এর মধ্যে হবে তখন এটাকে বলবে হচ্ছে
পোলার। ডান দিকের ছবিটা একটু দেখো যে নন পোলার কখন হচ্ছে, পোলার কখন হচ্ছে, বলো দেখি। নন পোলারে কি হচ্ছে আর পোলারে কি হচ্ছে? মনে করো এখানে শেয়ার করছে, দেখো দুটা নীল, মাঝখানে সুবিধা স্যার শেয়ার করছে দুটো সবুজ, আর ডান দিকে শেয়ার করছে একটা সবুজ একটা নীল। এবার কি পার্থক্য এদের মধ্যে? স্যার পোলারিটিতে স্যার আমি একটা পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত হচ্ছে, বাট নন পোলারিটিতে তো হচ্ছে না স্যার প্রান্তটা। নন পোলারে দেখো কি হচ্ছে, নন পোলারে এটা কি লেখা আছে, শেয়ারিং ইলেকট্রন ইকুয়াল, তার মানে কি দুজনই সমান সমান ইলেকট্রন শেয়ার করছে, তাহলে হচ্ছে নন পোলার। পোলারে কি হচ্ছে, এর নীল আর এই যে উপরে নিচে মানে কি, তার মানে কেউ এই যেরকম শেয়ার করছে এ কি করছে, সমান শেয়ার করছে না। যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে কি নন, এটা হচ্ছে পোলার। তাহলে এই দুটার মধ্যে তাহলে মনে করে এই দুটা দুইটা শেয়ার করছে, এ শেয়ার করছে একটা, তাহলে আরেকটা ইলেকট্রন কোথায় যাবে বলো দেখি। মনে করো এ দুইটা শেয়ার করবে, কিন্তু এ তো কম, এ শেয়ার করছে একটার সাথে, তাহলে এখানে আসলে কি হবে, আরেকটা কি থাকবে, নীল রঙের থাকবে না? যে 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 কি করবে, এর এর একটার সাথে শেয়ার করবে। এবার বুঝতে পারছো, মানে যখন এই দুটাই সমান, তাই না? দুটো সমান মানে কি, দুজন সমান সমান ইলেকট্রন শেয়ার করছে। এখানে দেখো যে সমান সমান হাইট সমান সমান না, তার মানে কি এরাও সমান সমান ইলেকট্রন শেয়ার করছে। যদি এরকম হয় এটা হচ্ছে নন পোলার। যদি এমন হয় যে একটা বেশি শেয়ার করছে একটা কম শেয়ার করছে, তখন এটা হচ্ছে পোলার। বুঝতে পারছো? পোলারের ক্ষেত্রে ডিফারেন্সটা হবে 0.3 থেকে 1.67। যদি নন পোলার হয় তাহলে ডিফারেন্সটা হবে হচ্ছে 0 থেকে 0.3। আর যদি ডিফারেন্সটা 1.67 বেশি হয়ে যায় তাহলে কি হবে, তখন আর কোভালেন্ট বন্ডিং হবে না, তখন কি হবে, আয়নিক বন্ডিং হবে। তাহলে তাহলে আয়নিক বন্ডিংটা কার মধ্যে হলো, ইলেকট্রোনেগেটিভের সাথে ইলেকট্রো পজিটিভ। কোভালেন্ট বন্ডিংটা কার কার মধ্যে হলো, এই দুজনে কি ইলেকট্রো। নেগেটিভ স্যার। হ্যাঁ আছে। এবার হচ্ছে মেটালিক বন্ডিং। দেখো যে আমি বললাম না কি করবে, দেখো এখানে কি হচ্ছে যে সাদাটা হচ্ছে নিউক্লিয়াস, কালোগুলো হচ্ছে এই হলুদগুলো হচ্ছে কি ইলেকট্রন। সবাই কি করলো, সবাই দেখো এরকম ইলেকট্রন ছেড়ে দিল মাঝখানে মাঝখানে, পজিটিভ মানে কি, এটা হচ্ছে নিউক্লিয়াস, অ্যাটমের নিউক্লিয়াস, আর সবাই কি করছে, সবাই ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এখন কি হবে, কি দেখতেছো, মানে ইলেকট্রন গুলো এখন ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। এখন যখন দেখা যাবে যে কারো পাশে আসবে, তখন সে কি করতে পারে, ইলেকট্রনটাকে শেয়ার করতে পারে। আবার এই যে মাঝখানে যে ইলেকট্রনটা আছে সে কি করতেছে, সে ইলেকট্রন কি করতেছে, পাশে ধরে শেয়ার করতেছে। আমার করে এটা এই অ্যাটমটা বা এই ইলেকট্রনটাকে শেয়ার করবে, এটা আর এটা। আবার মনে করো এইটা এই কে শেয়ার করবে, এ শেয়ার করবে, আর কি করবে, এ শেয়ার করবে। তখন এখানেও কিন্তু শেয়ারিং হচ্ছে। তাহলে মেটালিক বন্ডিংটা কি বোঝা গেল কেমন? এখানে কি হচ্ছে তোমার, এখানেও সব জায়গায় এখানেও কি হচ্ছে তোমার, যে সবগুলো অ্যাটমই কি করছে, তাই তার যে বাইরে ইলেকট্রন গুলো ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে কি হচ্ছে, ইলেকট্রন গুলো সব জায়গায় ফ্রিলি মুভ করছে, যেখানে এখানে চলে যাচ্ছে। একসময় কি হচ্ছে, যে কোনো একটা ইলেকট্রন কি করবে, তার পাশে দুইটা নিউক্লিয়াস করবে, তাকে শেয়ার করবে। এভাবে মেটালিক বন্ডিং হবে। এটা কি বোঝা গেল? বলো, বুঝছো না বুঝো নাই? ইয়েস কি স্যার। বোঝা গেল? তাহলে আয়নিক বন্ডিং এর সাথে এটা পার্থক্য কি বলো দেখি। মানে এখানে এখানে আয়নিক বন্ডিং এ কি হবে, যে অ্যাটম যে অ্যাটমটা ইলেকট্রন ছাড়বে তার পাশের যে অ্যাটমটা আছে তার সাথে রিঅ্যাকশন হবে। মেটালিক বন্ডিং এ কি, শুধু পাশাপাশি অ্যাটমের সাথে না, যে কোনো অ্যাটমের সাথে কি হতে পারে, শেয়ারিং হতে পারে। এটা হচ্ছে মেইন পার্থক্য। আচ্ছা, এখানে এই স্লাইডে তোমার এই যে নিচে যে ইকুয়েশন গুলো আছে এইটুকু পড়তে হবে না, হ্যাঁ? এই যে ইকুয়েশন গুলো, এই যে যে এটা ছবি দেখা আছে এটা পড়া দরকার নেই। তাহলে প্রাইমারি বন্ড কিন্তু তিনটা, কি কি, আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, আর হচ্ছে কি মেটালিক বন্ড। আর সেকেন্ডারি বন্ড বলছিলাম না, যে সেকেন্ডারি বন্ডটা কি হয়, দুর্বল হয়। সেকেন্ডারি বন্ডে দেখো কি হচ্ছে, কোনো শেয়ার হচ্ছে না, কোনো শেয়ার বা কোনো ট্রান্সফার কিছুই হচ্ছে না, শুধু জাস্ট কি হচ্ছে, একটা অ্যাটমের সাথে একটা অ্যাটমে ইন্টারাকশন হচ্ছে। আগের যে তিনটা দেখলা প্রাইমারি বন্ড, সবগুলোতে হয় কি হচ্ছে, গিভ অ্যান্ড টেক হচ্ছে, নাহলে শেয়ার হচ্ছে। তো সেকেন্ডারি বন্ডিং এ কিন্তু কোনো শেয়ারও হয় না, কোনো কি ট্রান্সফারও হয় না, জাস্ট কি হয়, ইন্টারাকশন হয়, একটার সাথে একটা অ্যাটমের সাথে একটা ইন্টারাকশন করেই বন্ডিং হয়ে যায়। এই কারণেই যে সেকেন্ডারি বন্ড গুলো হয় সেগুলো কিন্তু অনেক দুর্বল হয়। সেকেন্ডারি বন্ড দুই রকমের হয়, কি কি, কোভালেন্ট, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ড। তো সেকেন্ডারি বন্ডের সাথে প্রাইমারি বন্ডের পার্থক্য বোঝা গেছে?
প্রাইমারি বন্ডিং এ কি হবে, হয় ইলেকট্রন গিভ অ্যান্ড টেক হবে, নাহলে কি হবে, ইলেকট্রন শেয়ার হবে। সেকেন্ডারি বন্ডিং এ কোনো শেয়ার হয় না, কোনো কি গিভ অ্যান্ড টেক হয় না, জাস্ট কি হয়, একটা অ্যাটমের সাথে একটা অ্যাটম পাশাপাশি আসে, ইন্টারঅ্যাকশন হয়, বন্ড হয়ে যায়। এই কারণেই সেকেন্ডারি বন্ড গুলো কিন্তু উইক, আর যে প্রাইমারি বন্ড গুলো হয় সেগুলো কিন্তু কি স্ট্রং। এবার বলতেছে কখনো কখনো মিক্স বন্ডও কিন্তু থাকবে। মিক্স বন্ড মানে দেখো উদাহরণ দেওয়া আছে, যে কখনো কখনো কি হতে পারে, যেগুলো তোমার মনে করো যে মেটাল বা মেটালের অ্যালয়, সেগুলোর মধ্যে কি হয়, মেটালিক বন্ড থাকে, আয়নিক বন্ড থাকে। আবার যেগুলো সিরামিক, সেগুলোর মধ্যে জেনারেলি কি থাকে, কোভ্যালেন্ট বন্ড থাকবে এবং কি থাকবে, আয়নিক বন্ড থাকবে। আর যেগুলো পলিমার, সেগুলোর মধ্যে দেখা যায় কি, কোভ্যালেন্ট বন্ডও থাকে, সেকেন্ডারি বন্ডও থাকে। আচ্ছা একটু চিন্তা করে বলো দেখি, যে তোমার যে এই আয়নিক বন্ড বা এই তিনটা বন্ড, হ্যাঁ, যে কোভ্যালেন্ট, আয়নিক আর এই কি মেটালিক, কোনটা সবচেয়ে স্ট্রং? স্যার মেটালিকটা। চিন্তা করে বলো। স্যার আয়নিক বন্ডটা, স্যার আয়নিক বন্ডটা একসাথে সাথে স্যার ওই যে প্লাস মাইনাসের সাথে স্যার। রিয়াকশন করছে, কিন্তু যেটা তোমার মনে করো কোভ্যালেন্ট, সেটা কেমন, সেটা কেমন আর আয়নিক কেমন, এই দুটোর মধ্যে কোনটা স্ট্রং বলতে পারবা? আচ্ছা, মেটালিকে মানে কি, একটা সবগুলো ইলেকট্রন কি ফ্রি মুভ করতেছে, তাই না, ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে বন্ড কি স্ট্রং হবে? না স্যার, এটা বন্ধ হবে না। স্যার সবচেয়ে উইক হচ্ছে স্যার মেটালিক বন্ড। এই তিনটার মধ্যে ও ঠিকই বলছে, কারণ যেহেতু কি ইলেকট্রন গুলো একদম ফ্রি মুভমেন্ট, মানে কোনো বাধা ধরা নেই, ফ্রি মুভমেন্ট হচ্ছে ইলেকট্রনের, যার জন্য এই তিনটার মধ্যে কিন্তু উইক হচ্ছে মেটালিক বন্ড। যেমন আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড, এই দুটার মধ্যে কোনটা বেশি স্ট্রং কি মনে হচ্ছে? স্যার আয়নিক বন্ড হচ্ছে সবচেয়ে স্ট্রং। যেখানে যেখানে শেয়ার হচ্ছে সেটা, নাকি আয়নিক বন্ড, বলো দেখি। আচ্ছা আরেকটু পরে আবার দেখো, যে তোমার মেটালের মধ্যে জেনারেলি কি থাকে, মেটালিক বন্ড থাকে, আয়নিক বন্ড থাকে। আর সিরামিকের মধ্যে কোভ্যালেন্ট বন্ড থাকে, আয়নিক বন্ড থাকে। তাহলে এই দুটার মধ্যে স্ট্রং কোনটা বলো দেখি, সিরামিক না মেটাল? যেহেতু মেটালের মধ্যে কি আছে, মেটালিক বন্ড আছে, কাজে সে একটু উইক, যার জন্য কি মেটালের মধ্যে একটু বন্ড কিছুটা হলে উইক হবে। আর সিরামিকের মধ্যে কি কি আছে, কোভ্যালেন্ট আছে, আয়নিক আছে, দুটা অনেক স্ট্রং। তার মানে কি, এই জন্য কি সিরামিক জেনারেলি একটু কি মেটাল থেকে। তোমাদের কি মনে আছে কোনটা স্ট্রং স্টিফনেস, হবে স্যার। কোনটা স্টিফনেস বেশি, সিরামিকে নাকি মেটালে? স্যার সিরামিক্সে স্যার। হ্যাঁ, কারণ কি দেখো, ওই যে বললাম যে সিরামিকে হয় কোভ্যালেন্ট বন্ড, বা বেশিরভাগ সময় কি থাকে, কোভ্যালেন্ট বন্ড থাকে, আয়নিক বন্ড থাকে, দুইটা অনেক স্ট্রং। মেটালের মধ্যে কি থাকবে, আয়নিক বন্ড স্ট্রং কিন্তু মেটালিক বন্ড কিছুটা উইক, যার জন্য কি কম্পারেটিভলি সিরামিক থেকে মেটাল হচ্ছে উইক। আর পলিমারের মধ্যে কি থাকবে, কোভ্যালেন্ট বন্ড থাকবে, সেকেন্ডারি বন্ড থাকবে, সেকেন্ডারি বন্ড তো এমনি অনেক উইক। হ্যালো, বুঝতে পারছো এখন? জি স্যার, শোনা যাচ্ছে। জি আমার স্যার। কারেন্ট চলে গেছিল, ঠিক আছে, আমি আবার আসতেছি। ওকে স্যার। আচ্ছা আমি তাহলে বলছিলাম, তাহলে মিক্স বন্ডিং এর ক্ষেত্রে তিন ধরনের মিক্স বন্ডিং হতে পারে। পলিমারের মধ্যে কি আছে, কোভালেন্ট, যেহেতু সেকেন্ডারি বন্ডিং আছে, তাহলে পলিমারটা একটু বোঝা যাচ্ছে সবচেয়ে বেশি উইক হবে। সবচেয়ে স্ট্রং হচ্ছে কোন, সিরামিক।
আচ্ছা এখন পলিমারের ছবি একটু দেখো, তোমার যদি ডিটেল জানো না। পলিমারের মধ্যে আমি বললাম না যে অনেক লম্বা লম্বা চেইন থাকে, এখন দেখো যে এটা একটা চেইন আর একটা চেইন। এখন চেইনের মধ্যে থাকে কোভালেন্ট বন্ড, তাহলে এটা পলিমারের ছবি দেখানো হচ্ছে। চেনের মধ্যে কিন্তু যেহেতু কোভালেন্ট বন্ড, চেনের মধ্যে কিন্তু অনেক স্ট্রং, কিন্তু পলিমারে অনেকগুলো চেন থাকে এবং চেনগুলোর মধ্যে কানেকশন থাকে। তো যেখানে কানেকশন থাকবে একটা চেনের সাথে একটা চেন, সে জায়গায় কিন্তু সেকেন্ডারি বন্ড। যার জন্য দেখা যায় কি পলিমারটা যদিও চেন বরাবর অনেক স্ট্রং, কিন্তু যেহেতু অনেকগুলো চেন থাকবে পলিমারে, যেখানে কানেকশন থাকবে সেই জায়গাতে কিন্তু অনেক উইক, যেমন কি লেখা আছে, কি আছে, ভ্যান ডার ওয়ালস বন্ড আছে। যার জন্য ওভারঅল কি পলিমারটা কি হবে, উইক হবে না স্ট্রং হবে? বলো। উইক হবে। হ্যাঁ, কারণ কি তোমার চেন বরাবর যদিও স্ট্রং, কিন্তু যেখানে দুটো চেনের কানেকশন সেটা অনেক উইক। তুমি যদি লোড দাও দেখা যায় কি যেহেতু কানেকশন গুলা অনেক উইক, এখান থেকে ছিঁড়ে যায়, অল্প অল্প লোড দিলেই ছিঁড়ে যায়। যার জন্য আসলে কি পলিমারটা জেনারেলি কি যে বলছি না, পলিমারে কি হয়, ডেনসিটি কম হয়, কি হার্ডনেস কম হবে, স্ট্রেংথ কম হবে, এগুলো তো বলছিলাম আর কি। আচ্ছা এবার দেখো যে তোমার যে তিন ধরনের বন্ড আছে, কোন বন্ডে কি ধরনের প্রপার্টি পাওয়া যাবে সেগুলো দেখানো হচ্ছে আর কি। প্রথমে দেখাচ্ছি মেটালিক বন্ড। মেটালিক বন্ডে কি হয়, ইলেকট্রন গুলা কি করে, মুভ করতে থাকে, খুব সহজে মুভ করে। তুমি যদি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করো তাহলে কি হবে, ইলেকট্রন গুলা কি হবে, খুব সহজে মুভ করবে। যখন খুব সহজে ইলেকট্রন মুভ করে তখন কি কারেন্ট সহজে পাস করে না, কি নাকি দেরি করে পাস করবে, বলো। তুমি কারেন্ট দিলা, ভোল্টেজ অ্যাপ্লাই করলা, এই কারেন্টটা ক্যারি করে কি ইলেকট্রন, তো এটা তো জানো। তুমি জি শুনতে পাচ্ছ স্যার। আমার কথা? হ্যাঁ, তাহলে তাহলে যখন যে যে ইলেকট্রনটা হচ্ছে ক্যারিয়ার, ইলেকট্রনটা মেটালিক বন্ড ইলেকট্রন কি করে, খুব সহজে মুভ করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। তাহলে যদি ইলেকট্রন মুভ করে তার মানে কি কারেন্টও পাস করবে। তার মানে কি খুব সহজে কারেন্ট জি পাস স্যার। পাস করে চলে যাবে। তার জন্য যেখানে মেটালিক বন্ড থাকবে সে কি হবে, সেই ম্যাটেরিয়ালটা কি হবে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টর হবে। আচ্ছা এবার মেকানিক্যাল প্রপার্টি দেখো কি লেখা আছে। যে যখন মেটালিক বন্ডে লোড অ্যাপ্লাই করা হবে তখন তো কি করছে, ইলেকট্রন গুলো মুভ করছে। কাজে এই বন্ড কি খুব স্ট্রং নাকি মোটামুটি উইক, কি যেহেতু ফ্রি ইলেকট্রন মুভমেন্ট হচ্ছে, বন্ডটা খুব বেশি উইক, খুব বেশি স্ট্রং না। এখন যখন লোড দিবা তখন কি হবে, এর ডিফর্মেশন বেশি হবে না কম হবে? স্যার বেশি হবে। ডিফর্মেশন বেশি হলে ডাক্টিলিটি কি বেশি হয়। ডাক্টিলিটি মানে হচ্ছে কি, যে কাকে কত বেশি ডিফর্ম করা যায়। যার জন্য যেখানে মেটালিক বন্ড থাকবে সে কি হবে, খুব বেশি ডাকটাইল হবে, আবার কি হবে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টর হবে। আচ্ছা এবার হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডে কি হয়, একটা অ্যাটমের সাথে একটা অ্যাটম ইলেকট্রন শেয়ার করে। দেখা যায় কি যেহেতু শেয়ার করছে, পাশেরটার সাথে শেয়ার করছে, এরা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়। যদি স্ট্রং বেশি হয় তখন তখন কি লোড দিলে কি হবে, সেকে ডিফর্ম করবে, ভেঙে যাবে স্যার। সে ভেঙে যাবে। তার মানে তাহলে যদি কোভ্যালেন্ট বন্ড থাকে তাহলে সে কি হয়, ব্রিটেল হবে। আচ্ছা এবার ইলেকট্রন কি পাস করতে পারবে খুব বেশি, যেহেতু বন্ডটা অনেক স্ট্রং, কোভ্যালেন্ট বন্ড। তাহলে কি কারণ যদি তোমাকে যদি ইলেকট্রন মুভমেন্ট মুভ করতে হয় তাহলে কি করতে হবে, অনেক বেশি কারেন্ট অ্যাপ্লাই, ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। তাহলে এরা কি হবে, ইলেকট্রিক্যালি কন্ডাক্টর হবে না ইনসুলেটর হবে? স্যার ইনসুলেটর। হ্যাঁ, এই ঠিক বলেছো। আর যদি আয়নিক বন্ড হয় তাহলে কি হবে, স্যার ইলেকট্রন মানে পাস করতে পারবে ভালো। করবে কিন্তু খুব বেশি, তোমার মনে করো যে মেটালিক বন্ডের মানে মতো খুব বেশি। হ্যাঁ জি স্যার, মেটালিকের মতো মানে বেশি করবে না। করবে না, কিন্তু আবার কি ওটা কোভ্যালেন্ট থেকে একটু বেশি করবে। যার জন্য এদের কি হবে, এদের কোভ্যালেন্ট থেকে বেশি করবে। কন্ডাক্টিভিটি জি স্যার। কিছুটা হবে কিন্তু খুব বেশি না আর কি। আর এরা কি ডাকটাইল হবে? স্যার কম ডাক্তাইল হবে। হ্যাঁ, কারণ কি এদের মধ্যে ইলেকট্রন কিছুটা হলেও মুভমেন্ট ইজি, কিছু থেকে কোভালেন্ট ইজি বন্ড জি থেকে স্যার। কোভালেন্ট বন্ড, আমি এটা বিটেল, খুব বেশি বিটেল হবে না কিন্তু আবার খুব বেশি ডাকটাইল হবে না, মাঝামাঝি হবে আর কি। তাহলে এই যে লেখা আছে ডাক্টিলিটি কি হবে, খুব বেশিও না কমও না, মোটামুটি মাঝে যেতে পারে পুরো ডাক্টিলিটি। আর এরা ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভও না, আবার কি ইলেকট্রিক্যালি ইনসুলেটরও না, মাঝামাঝি আর কি, মানে কিছু কন্ডাক্টিভিটি এদের থাকবে আর কি। আচ্ছা আর এখন যেখানে তোমার সেকেন্ডারি বন্ড হবে তারা কেমন হবে, পলিমার যেমন কি যেহেতু তোমার এই চেন বরাবর স্ট্রং, কিন্তু যেখানে ইন্টার চেন কানেকশন সেখানে কিন্তু উইক। তাহলে লোড দিলে দেখা যাবে কি, স্যার ভেঙে যাবে। যেখানে উইক সেখানে কিন্তু প্রথমে তো ভাঙবে না, যেখানে উইক সেখানে কি হবে, বই সেখানে ডিফর্মেশন হবে। তাহলে এটা কি অনেক বেশি, এটা তো বিটেল না, বেশি বিটেল স্যার। এটা অনেক বেশি ডাকটাইল, এটা কি ডিফর্ম করতে অনেক বেশি লম্বা হবে, তারপর এটা বেশি ডাকটাইল।
আচ্ছা, এতে মেল্টিং পয়েন্ট কম হবে না বেশি হবে? স্যার কম স্যার হবে। কম হবে। হ্যাঁ, তো সেটা লিখে আছে, যেহেতু এরা খুব দুর্বল উইক, এই জন্য মেল্টিং পয়েন্টটা অনেক কম আর কি। তাহলে কোন ধরনের বন্ড থাকলে কি ধরনের প্রপার্টি হয়, এগুলো কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই লেকচারটা শেষ হলো, বলো কোনো কোশ্চেন থাকলে করো। তাহলে এখান থেকে মেনলি আসলে কি আসবে, যদি আসে তোমার যে বিভিন্ন ধরনের বন্ডিং আছে, বন্ড থাকলে কি ধরনের প্রপার্টি আছে, এগুলো আসতে পারে। আর আর আসতে পারে কি, তোমার যে তিন ধরনের বন্ড আছে, প্রাইমারি চার ধরনের বন্ড আছে, এগুলা কোনটা কেমন, কোনটা কিভাবে হয়, কোনটা মেল্টিং পয়েন্ট বা কোনটা ইয়ে কেমন, মানে কোনটা স্ট্রেংথ বেশি কোনটা স্ট্রেংথ কম, এইসব আসতে পারে আর কি। আচ্ছা বলো, কোন কোশ্চেন থাকলে এখন করো এই স্লাইড সম্পর্কে। স্যার মেটালিক বন্ডের কার্ভটা তো আমরা স্কিপ করব তাই না? হ্যাঁ, না তোমাকে হচ্ছে যে স্লাইড 14 নম্বর শুধু নাই, আর অন্য সবই তো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেটলিক বন্ডের যে গ্রাফটা আছে ওইটা নাই, এই 14 নম্বর স্লাইড নাই। আর হচ্ছে মেটলিক বন্ডের যে যে গ্রাফটা আছে, ইকুয়েশনটা আছে, এটা এখান থেকে কোনো কিছু আসবে না। তোমাকে যে এটা বুঝতে হবে যে মেটলিক বন্ডটা কিভাবে হচ্ছে আর কি। জি স্যার। এরপরে কোভালেন্ট বন্ড কিভাবে হচ্ছে, আয়নিক বন্ড কিভাবে হচ্ছে, এটা বুঝতে হবে। আচ্ছা বলো, কোশ্চেন থাকলে করো। তোমাদের কালকে কি ক্লাস, তোমার যাবাই ইয়েতে হোস্টেল যাবা কালকে, না কালকে যাবা না, না কি করবা কালকে, কখন ক্লাস করবা? আচ্ছা স্যার কালকে মেবি অফলাইনেই করা লাগবে, কারণ আমাদের একটা গ্রুপে ল্যাব আছে তো। হ্যাঁ, তাহলে কি তোমার কখন, মানে বিকাল সন্ধ্যার সময় হলেই সুবিধা, মানে সন্ধ্যার পরে সুবিধা তাহলে? স্যার এটা আপনাকে জানাচ্ছি স্যার, একটু মানে আপনাকে আধা ঘন্টার মধ্যে জানাচ্ছি। তোমাদের তো যেহেতু তোমার মানে, তা তো জানাবাই, কিন্তু আমার তো মনে হচ্ছে সন্ধ্যার সময় ভালো, নাকি সকালবেলা তো আর হবে না? তো না, আমি তো- এমনি স্যার, এমনি অনেকের ভার্সিটিতে যাওয়া লাগবে তো স্যার, তো তারা সকালেই চলে যাবে এই জন্য আর কি। আচ্ছা, এখন আমি তাহলে তোমাদের বলতে হবে, কারণ আমি একটু 10টার সময় একটা বাইরে যাওয়ার কথা আছে। তোমাদের ক্লাস নিতে পারবো, তাহলে ওদের ক্লাস হয়তো নিতে পারবো না, ওদের ক্লাসটা আমাকে পরেই নিতে হবে আর কি। বুঝছো? কিন্তু তোমাদের সন্ধ্যার সময় হলে তো সমস্যা নাই নাকি? স্যার অনেক সময় স্যার সন্ধ্যায় আসলে মানে ভার্সিটির বাস আস্তে আস্তে রাত করে দেয় তাহলে স্যার, তো তাহলে তাহলে যদি সেরকমই মনে করো, তাহলে আরো পরে নিতে হবে, ঠিক আছে? আমি তো 8:30 নামাজ, তাহলে 9টার সময় নিতে হবে আর কি। বুঝতে পারছো? যদি যদি মনে করো যে তোমাদের বাসের সমস্যা, তাহলে আমি 9টার সময়, কালকে কি তোমাদের বিকাল পর্যন্ত ক্লাস আছে? না স্যার, কালকে আমাদের ক্লাস 1টা 15 পর্যন্ত। তোমাদের আচ্ছা, আর এ সেকশনে যারা আছে তোমাদের ক্লাস আছে? স্যার এই সেকশনের কথাই স্যার বললাম। রিসেপশনের কথাই আচ্ছা, বললাম বি আমরা। সেকশনে যারা আছে তারা কি, বি সেকশনে কেউ বলো তোমাদের ক্লাস কখন? স্যার 3টা 55 পর্যন্ত। হ্যাঁ, তাহলে তো বাসায় চলেই যাবো আগে, তাই না? তাহলে কি 7:30টায় নিবো না 9টায় নিবো, বলো তোমাদের মতামত দিও আর কি। যে কোনো এক সময় আমি 7:30টায় নিতে পারি, বা আমি তাহলে 7:30 না 8টার সময় নেওয়া যাবে না, কারণ মাঝখানে নামাজের সময় হয়ে যাবে তো। তাহলে হয় 7:30টায় একটু ক্লাসটা করো, নাহলে 9টার সময় করবো আর কি, যে কোনো একটা সময়। ঠিক আছে, তাহলে এটা তোমাদেরকে সিআর জানাই দিবে আর কি, বা আমাকে জানাই দিবে, মাহির আর তোমার ফাহাদ জানাই দিবে আর কি। মাহির, বুঝতে পারছো? যে কোনো একটা সময় তোমাদের যখন সুবিধা, 7:30টায় নাহলে 9টায়। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস নোট ডাউন করে রাখো স্যার তোমার। ক্লাস টাইমেই করলে মনে হয় বেটার হয়, কারণ অনেকের ভার্সিটি যাওয়া লাগবে তো। যদি আপনি কি আসবেন ভার্সিটি কালকে? আমি তো আসবোই না, আমি আসতেছি না, আবার আমি 10টার সময় তোমাদের ক্লাস আমি নিতে পারবো, তাহলে এ সেকশনের ক্লাস, তো না বি সেকশন, ও তোমার তো কোন সেকশন, এ সেকশন। আমরা এই সেকশন, আমাদের সাথে হ্যাঁ, আপনার ক্লাস তোমাদের হয়ে ক্লাস যাবেন আমি 9টা 20-এ। হ্যাঁ, তোমাদের শোনাটা তো আমি 10টার সময় জায়গায় যাবো আর কি। বুঝছি স্যার। যার জন্য আমি তার কোনো ক্লাস টাইমে পারবো না।